সমক আমার বাল্যবন্ধু হলেও বর্তমানে সে গোয়েন্দা হিসাবে যথেষ্ট নামডাক করেছে, আর এটা নিয়ে আমার গর্বেরও কোনো শেষ নেই। সত্যি ওর মতন দিলদার বন্ধু পেয়ে আমি ধন্য। আমি পেশায় গায়ক, দু একটা অ্যালবাম বার করেছি বটে, কিন্তু সমকের এই দুঃসাহসিক কাহিনী লেখার পর আমি লেখক হিসেবে বেশি পরিচয় পাই। যাকগে সেসব কথা, এবার বর্তমানে ফেরা যাক। আজ সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দীর্ঘ গরমের পর এই একদিন ব্যাপী বৃষ্টিতে মনটা চাঙ্গা হয়ে যাচ্ছে। সমক সকাল থেকে জানলার দিকে মুখ করে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর আমি একবার ওকে দেখছি আর একবার নতুন গান লেখার চেষ্টা করছি। সত্যি এই মনোরম পরিবেশে একখানা গান লিখে নামাতে পারলে মন্দ হয় না, কিন্তু যতবারই গান লেখার চেষ্টা করছি ততবারই সে বৃষ্টি মাখা আরেকটা দিনের কথা মনে পড়ে যাচ্ছে। চলুন সেটা আগে বলে ফেলি। যতই হোক, সমক সেনের মস্তিষ্কাসুরের কেরামতি ঘটনা ফেলে রাখা ভালো নয়। সেদিন এইভাবেই সকাল থেকে বৃষ্টি পড়ছে। মোবাইলটা খুলে দেখলাম কাল থেকে আকাশ পরিষ্কার দেখাবে, তাই দিনুকে বলে দুপুরের জন্য খিচুড়ি আর বেগুন ভাজার ব্যবস্থা করে সমকের সাথে আড্ডা দিচ্ছি। সমকের নিজের বলতে ওর একমাত্র পিসি আছেন, তিনি থাকেন দেশের বাড়িতে, আর এই কলকাতা শহরে আমি হলাম ওর একমাত্র নিজের লোক। সকাল থেকেই এইদিক ওদিকের কথা বলছি আর ল্যাট খেয়ে যাচ্ছি। হঠাৎ আমাদের আয়েশের বিলাসিতা কাটল দরজার কলিং বেলের আওয়াজে। কিছুক্ষণ পর দিনু এসে বলল, আগে দাদা বাবু, একজন ভদ্রলোক এসেছেন দেখা করতে, বললেন সমক দাদা বাবুর সঙ্গে দেখা করবেন। সমক এই শুনে বলে, ঠিক আছে, ওনাকে কি বসাও, আমি যাচ্ছি। এই বলে সমক গায়ে পাঞ্জাবিটা গলিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল, আর পেছন পেছন আমিও। গিয়ে যাকে দেখলাম তার বয়স আমাদের মতোই হবে, 30 কি 32। পরনে প্যান্ট শার্ট, মাথায় চুল ব্যাক ব্রাশ, চোখে একটা কালো ফ্রেমের মডার্ন চশমা। সমককে দেখতেই সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার জানালেন। সমকও নমস্কার জানিয়ে তার উল্টো দিকের সোফায় গিয়ে বসলো, আর আমি সমকের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। এরপর সমক বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক গলাটা খাঁকড়িয়ে বললেন, আসলে আমার নাম সুমিত হালদার, বারাসাতে আমাদের বাড়ি, আর ব্যবসাও। আচ্ছা, কিসের ব্যবসা? আসলে আমাদের মাছের ব্যবসা আছে, পূর্বপুরুষের ব্যবসা, তবে এখন সেটা বিদেশেও পৌঁছেছে। বাহ, খুব ভালো। তা আমি কি করতে পারি সুমিত বাবু? এখানে বলে রাখা ভালো, সমক আমাকে বলে কোনো নতুন ক্লায়েন্ট এলে কায়দা করে তার জীবিকার কথাটা জেনে নেওয়া দরকার, তাহলে সেইভাবে নিজের দরটা মেপে ফেলা যায়। প্রথমে আমি এর প্রতিবাদ করলেও সমক বলে, দেখো পৃথ্বী, নিজের কদর যে বুঝতে পারে না সে পদে পদে ঠকবে। আর ভাইয়া, আমাকেও তো পেটটা চালাতে হবে নাকি? তাই প্রথমেই ক্লায়েন্টকে মেপে নাও। আমাদের কথা বলার মাঝেই দিনু এসে চা দিয়ে যায়, আর সেই চায়ে একটা চুমুক দিয়ে সুমিতবাবু বলতে শুরু করলেন, সমকবাবু, আমি বাড়ির ছোট ছেলে, বিয়েটা এখনো করিনি। আমার এক দাদা আছেন, আর তাকে ঘিরেই আমার আপনার কাছে আসা। আমি বললাম, সেটা কিরকম? আসলে আমার দাদা আমার চেয়ে 16 বছরের বড়। বাবার মৃত্যুর পর দাদাই পুরো ব্যবসাটা সামলাতেন। আসলে সামলালো না বলে প্রতিপত্তি বলতে পারেন। দাদা ব্যবসাটাকে বিদেশের বাজারে পর্যন্ত নিয়ে যেতে পারে।
তা সমকবাবু এরকম করেই দিনটা ভালোই কাটছিল। এরই মধ্যে আমার বয়স যখন 10 তখন দাদা বিবাহ করেন। আমার বউঠানও অত্যন্ত ভালো মানুষ, আমাকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন। মাকে আমরা ছোটবেলাতেই হারাই, কিন্তু আমার বউঠান মার জায়গাটা পূরণ করে দেন। সত্যি এত ভালোবাসা। এই বলে ভদ্রলোক চোখের জল মুছলেন। সমক এবার জিজ্ঞাসা করল, আপনার বউঠান ছিলেন মানে? এটার জন্যই তো আপনার কাছে আসা সমকবাবু। মানে? আসলে গত 2 সপ্তাহ হলো আমার বউঠান মারা গেছেন, কিন্তু আমার মনে হয় তার মৃত্যুটা স্বাভাবিক নয়। কেন এরকম বলছেন কেন? আসলে বউঠান মারা যান সাপের দংশনে, মানে ডাক্তার তো তাই বলে। সমক এবার চমকে উঠে বলে, কেন আপনারা বলছেন না? না সমক বাবু, আমার মনে হয় এর পেছনে কিছু একটা রহস্য আছে। বেশ, তো তাহলে পুলিশে খবর দিন। পুলিশকে কি বলবো বলুন সমক বাবু, যে আমার বৌদি মৃত্যু স্বাভাবিক নয়, কিন্তু ডাক্তারের রিপোর্ট তো তা বলছে না। আপনি এই বিষয়ে আপনার দাদাকে বলেছিলেন? হ্যাঁ সমক বাবু। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর সুমিতবাবু আবারও বললেন, আসলে এই বৌঠানের মৃত্যুর পরের দিনই দাদা সিঁড়ি থেকে পড়ে যান, আর তাতে তার চোখে আঘাত লাগে, এবং পরে জানা যায় দাদা তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছেন। এরপর থেকেই দাদার সবসময় হতাশায় থাকতে দেখি সমকবাবু। সমক এবার সোফাতে সিধে হয়ে বসলো, তারপর বলল, আচ্ছা, আপনার দাদা বৌদির সন্তান কজন? তারা কিছু জানে এই বিষয়ে? আসলে তেনারা নিঃসন্তান, আমাকেই তাদের সন্তানের মতন করে মানুষ করেন। এবার সমক নিজের সোফায় হেলান দিয়ে বলল, সবই তো বুঝলাম সুমিত বাবু, কিন্তু আমি তো এ ধরনের কেস নিই না। দেখুন মিস্টার সেন, আপনি না বলবেন না। অনেক আশা নিয়ে আপনার কাছে আসা। আমার মাতৃতুল্য বৌঠানের মৃত্যুর কিনারা করুন সমকবাবু। সমক এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখুন সুমিত বাবু, আমি এ ধরনের কেস কিন্তু নিই না, কিন্তু এই মাতৃহারা সন্তানের আর্জি আমি ফেলতেও পারছি না, তাই। আমাকে বাঁচালেন মিস্টার সেন। দেখুন, এখানে বসে কিছু বলা যাবে না সুমিত বাবু। কাল বরঞ্চ আপনাদের বাড়ি আমরা যাব। বেশ, তো তাহলে কাল সকাল 8টায় আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। সমক এবার মুচকি হেসে বলে, না না সুমিত বাবু, আমরা আমাদের নিজেদের গাড়িতেই যাব, আর আমাদের সঙ্গে কিন্তু আরো একজন যাবেন। আপনার কোনো প্রবলেম হবে না তো? কি যে বলেন সমক বাবু, আমাদের অত বড় বাড়ি লোক ছাড়া শ্মশানে পরিণত হয়েছে, আপনারা গেলে আমার ভালোই লাগবে। এরপর কিছু ভেবে নিয়ে সুমিতবাবু আবার বলেন, তাহলে একটা কাজ করুন, আপনারা কিছুদিন আমাদের বাড়িতে থেকে আসুন। এসে আপনাদেরও আনন্দ হবে, আর কাজেরও সুবিধা হবে, আর আমাদের ঘরগুলো নতুন মানুষ পেয়ে প্রাণ ফিরে পাবে। সমক একটু ভেবে বলে, বেশ, তাহলে ওই কথাই রইল। সুমিতবাবু বাইরে যেতে গিয়েও একবার থেমে গেলেন, তারপর পেছন ফিরে বললেন, আহা, এই দেখেছেন, এইটা দিতেই তো ভুলে গেছিলাম। এই বলে পকেট থেকে একটা সাদা খাম বার করে সম্মুখের হাতে দিলেন, তারপর বললেন, মিস্টার সেন, এটা আপাতত আপনি রাখুন, কাজ শেষ হলে বাকিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। এই বলে ভদ্রলোক নমস্কার জানিয়ে চলে গেলেন। সম্মুখ সাদা খামটা একবার মাথায় ঠেকিয়ে বলল, মা, নাও বন্ধুবার, এবার মধুরঞ্জন বাবুকে জানিয়ে দাও। মধুরঞ্জন ওরফে মধু হলো আমাদের বাল্য বন্ধু, পেশায় জ্যোতিষ, তবে জ্যোতিষী কম, পাথর বেচাতে তার জুড়ি মেলা ভার। সমক মাঝে মাঝে বলে, সত্যি
তোর মতন সেলসম্যান কি করে যে জ্যোতিষ হয়ে গেলি কে জানে। সকাল 7:25। আমাদের বাড়ির সামনে রাস্তা থেকে ক্রমাগত গাড়ির হর্ন দিয়ে চলেছেন মধুবাবু। আমরা তার গাড়ি কাছে আসতেই সে পেছনের সিটের জানলা থেকে মুখ বাড়িয়ে বলল, কিরি তোদের এত আসতে লেট? মানে তোরা না গোয়েন্দা? সত্যি টাইম ব্যাপারটা তোরা শিখলি না। সমুখ হেসে বলে, তাই জন্যই তো তোকে সঙ্গে রাখারে পাগল। এই কথা শুনে গদগদভাবে মধুপানি, বলছিস? আলবাত, তোকে ছাড়া আমরা অন্ধরে। আমাদের জিওবালেরনকে বুঝতে পেরে মধু বলল, বেশ, চল চল, বেশি তোল্লাই দিতে হবে না, অনেক দেরি হয়ে গেল। পথে যেতে যেতে আর তেমন কোনো কথা হয়নি। পেছনের সিটে আমি আর মধু বসি, আর সামনের সিটে সমক আর মধুর ড্রাইভার কেষ্টদা। রাস্তার দুধারে শোভা দেখতে দেখতে যাচ্ছি, আর মধু ওর হাতে একটা খাতা নিয়ে কি সব জ্যোতিষের বিচার করে চলেছে। আমি আর না জ্বালিয়ে জানলা দিয়ে তাকিয়ে থাকলাম সামনের দিকে। সমককে দেখলাম সামনে রাস্তার দিকে তাকিয়ে থাকলেও ওর চোখ দুটো অন্য কিছু খুঁজে চলেছে, সামথিং এলস। আমরা যখন বারাসাতে হালদার বাড়ির সামনে পৌঁছালাম তখন ঘড়িতে 10টা বেজে গেছে। রাস্তার জ্যাম কাটিয়ে আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। গাড়ি বারান্দায় গাড়ি থামতে মধু নেবে যেটা করলো, তার জন্য আমি বা সম কেউ প্রস্তুত ছিলাম না। মধু গাড়ি থেকে নেমে হালদার বাড়ির সৌন্দর্য দেখে বলে উঠল, ওরে পাস! এবার আপনারা ভাববেন এতে অস্বাভাবিক কি আছে। আসলে মধু এতটা জোরে বলে যে আমাদের জন্য দাঁড়িয়ে থাকা সুমিতবাবু অবধি সামান্য মুচকি হাসেন। তবে একটা কথা বলতেই হয়, এরকম বাড়ি এর আগে আমরা দেখিনি। বাড়ির গেট দিয়ে ঢোকার পর বিস্তৃত বাগান, তারপর দোতলা বাড়ি। আর সুমিতবাবুর মুখে শুনলাম পেছনে একটা নাকি পুকুরও আছে। সত্যি জমে যাবে। সমক এগিয়ে গিয়ে সুমিতবাবুর সঙ্গে আলাপ করায় মধুর সঙ্গে। মধু জ্যোতিষ জানলে তিনি বলেন, বাহ, ভালোই হলো, আমাদের একটা নতুন ব্যবসা চালু করার কথা ভাবছি। এবার মধুরঞ্জন বাবু যদি হ্যাঁ বলেন তাহলে এগোনো যায়। এটা শোনার পর মধু বলে, হ্যাঁ, আমি তো সাহায্য করার জন্যই আছি সুমিতবাবু, তবে এই পারিশ্রমিকটা সমকবাবুর সাথে জুড়ে দেবেন না কিন্তু। এটা শোনার পর সুমিতবাবু হো হো করে হাসতে থাকেন, কিন্তু আমি আর সমক একে অপরের দিকে তাকিয়ে থাকি। এরপর সমকের এক রাম চিমটি খেয়ে মধু ঝিমিয়ে পড়ে। তারপর আমরা চলে আসি সুমিতবাবুর কাজের ঘরে। এই ঘরে তেমন কোনো জিনিস নেই, একটা টেবিল, তাতে ফাইলের পাহাড় আর কিছুটা বসার জায়গা। আমরা তিনজন একটা সোফায় গিয়ে বসি, আর সুমিতবাবু তার কাজের চেয়ারে গিয়ে বসেন। বেয়ারা এসে চা দিয়ে যাওয়ার পর সমক চায়ে চুমুক দিয়ে বলে, আচ্ছা সুমিতবাবু, আপনারা এই বাড়িতে মোট কজন থাকেন? ওই তো আমি, দাদা, চাকর বাকর সব মিলিয়ে ওই ধরুন না 6 জন মতন। আচ্ছা, সবাই কি বিশ্বস্ত? আগে হ্যাঁ সমকবাবু। বেশ। আচ্ছা, আপনার বৌদির কি নাম ছিল যদি বলেন আর কি? রত্না হালদার। কেন বলুন তো সমকবাবু? আমি অবাক হয়ে বললাম, রত্না হালদার মানে বিখ্যাত কাব্যিক রত্না হালদার? সুমিতবাবু মুচকি হেসে বললেন, পৃথ্বীজিৎ বাবু, উনি কবিতা লিখতেন। সমক এবার আমার দিকে ফিরে প্রশ্ন করলো, তুমি চিনতে নাকি বৃত্তি? আরে হ্যাঁ, আরে আমি তোকেও ওনার লেখা পড়ে শুনিয়েছি, মনে নেই? অভিযাত্রী। সমক কিছুক্ষণ ভেবে বলে, আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমিও তো শুনেছিলাম। তাহলে তো অত বড় লেখিকার মৃত্যু রহস্য উদ্ঘাটন করতেই হচ্ছে। মানে উনি কি কোনো জ্যোতিষ দেখাননি? তাহলে এত বড় বিপদ। বলে উঠল বিখ্যাত জ্যোতিষবিদ মধুরঞ্জন সোম। আগে হ্যাঁ, দেখিয়েছিলেন,
তারা বলেছিলেন একটা বিপদ আছে। আর আর কি? বলে উঠল সমক। আর বলেন গৃহের অশান্তির কারণে সংসারে শান্তি থাকবে না। আপনারা এসব মানেন নাকি? সুমিতবাবু এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে বেশ কিছু ঘটনা ঘটার পর জ্যোতিষ শাস্ত্রটা মানতে বাধ্য হই মিস্টার সেন। কিরকম? আসলে দাদাকে বলেন তাদের সন্তান হবেন না, হয়নি। আর বৌঠানকে বলেন দংশনে সব শেষ হবে। আর দেখুন সেই দংশনেই। এই বলে চুপ করে গেলেন সুমিত হালদার। বেশ, চলুন এবার আপনার দাদার সঙ্গে একটু আলাপ করা যাক। এরপরই আমরা চলে আসি বাড়ির পেছনের দিকে পুকুরের ধারে। সুমিতবাবু আমাদের বলেন দিনের এই সময়টা সুমিতবাবুর দাদা মানে সুজয়বাবু এই পুকুর ধারেই থাকেন। পুকুর ধারে আসতে লক্ষ্য করি একজন বয়স্ক ভদ্রলোক গায়ে শাল জড়িয়ে বসে আছেন। পেছন ফিরে বসে থাকায় তার মুখটা তো আমরা দেখতে পাইনি। সামনে যেতেই সুমিতবাবু দাদাকে ডাকতে দেখলাম ভদ্রলোক নিজের কালো চশমা চোখ থেকে সরিয়ে চোখের জল মুছে দিলেন। মধু একবার আমার হাতে খোঁচা মারল। বুঝলেন ব্যাপারটা মধুও লক্ষ্য করেছে। সুমিতবাবু এরপর আমাদের পরিচয় করিয়ে দিলেন তার দাদা সুজিত হালদারের সঙ্গে। ভদ্রলোক প্রথমে চুপ থাকেন, তারপর কর্কশ গলায় বলেন, আসলে সমকবাবু, আমি এসবে তেমন কোনো সন্দেহের জিনিস চোখে দেখছি না। পাশ থেকে মধু চাপা গলায় আমার কানে কানে বলে উঠল, মানে চোখে পড়বে কি করে? দেখতে পেলে তো পড়বে। আমি এক জোরে গোঁত্তা মারলে সে চুপ করে যায়। সমক এবার বলে ওঠে, দেখুন সুজিত বাবু, আপনার ভাইয়ের সন্দেহ হয়েছে যে তার বৌঠানের মৃত্যুটা স্বাভাবিক নয়। এবার আপনি কি চান না যে এই সন্দেহের নিরাকরণ একটা হোক? এরপর ভদ্রলোক যা বললেন তার সঙ্গে কেসের কি সংযোগ আছে তা বুঝলাম না। তিনি বললেন, মানুষের সবচেয়ে দামি জিনিস কি জানেন গোয়েন্দা বাবু? পেছন থেকে আমাদের অবাক করে মধু বলে উঠল, মানে কি আরো হবে? এত সহজ ব্যাপার, টাকা। সুজিতবাবু ভৎসনা হাসি হেসে বললেন, না। তারপর সমক বলল, তাহলে? চরিত্র মিস্টার সেন, চরিত্র। এই বলে সুজিতবাবু উঠে ঘরের দিকে যেতে লাগলেন। সমক পেছন থেকে ওনাকে বলে, এটা বলার কারণটা কি সেটা তো বলে যান সুজিত বাবু। সুজিতবাবু মাথাটা পেছনে ফিরিয়ে বললেন, গোয়েন্দাটা আপনি আশা করি, তাই কারণটা আপনি খুঁজে বার করুন। আর হ্যাঁ, এই দিকটা সাপের খুব উৎপাত আছে সমকবাবু, তাই তাড়াতাড়ি ঘরে চলে যান, নাহলে বিপদে পড়বেন। এই বলে ভদ্রলোক ঘরের ভেতরের দিকে চলে যান। দোতলার একটা ঘরে আমাদের তিনজনের থাকার ব্যবস্থা করা হয়েছে। ঘরটা বেশ বড়, তাতে 3টে বিছানা আর একটা আলমারি, ঘর লাগোয়া আর একটা বাথরুমও আছে। সমক এখন ঘরের ঠিক বাইরে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিচে মালিকদের কারুকার্য দেখছে, আর আমি আর মধু দালানের চারপাশে ঘুরে সাজিয়ে রাখা বড় বড় পোর্ট্রেটগুলো দেখছিলাম। হঠাৎ আমাদের চমকে দিয়ে সুজিতবাবু বললেন, ছবি দেখছেন? মধু বলে উঠল, হ্যাঁ মানে হ্যাঁ, কিন্তু আপনিই জানলেন কি করে? ওই যে আপনার পায়ের আওয়াজ, আর কোথায় কি আছে সব আমার জানা জ্যোতিষ বাবু। মানে আপনি আমার পেশা জানলেন কি করে? সুমিত আমায় জানিয়েছে। এই বলে ভদ্রলোক সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। মধু সমকের কাছে গিয়ে বলে, কি ব্যাপার বলতো ভাইয়া, এই সুজিত বাবু কি এসব দেখতে পান নাকি? সমক ওই একইভাবে দাঁড়িয়ে বলল, না, আমি কাল ওনার চোখ দেখেছি, উনি সত্যি অন্ধ। এবার সুমিতবাবু সমকের কাছে এগিয়ে এসে বললেন, সমকবাবু দুপুরে খাওয়া দাওয়া সব ঠিকভাবে হয়েছিল তো?
সমক এবার সিধে হয়ে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, সব ঠিকই ছিল, বরঞ্চ বলা প্রয়োজন বেশি ছিল। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একবার আপনার বৌঠানের ঘরটা দেখতে চাই। বেশ তো, চলুন না। এই বলে সেই বারান্দা ধরে দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে সিধে একটা ঘর ভেতরে নিয়ে গেলেন। এই ঘরটা বেশ ইন্টারেস্টিং। দরজার ওপর লতা পাতা আঁকা, আর ঘরের ভেতরেও নানান ছবির জিনিস দেখতে পাওয়া যায়। সুমিতবাবু বললেন, আসলে মিস্টার সেন, আমার বৌঠান কিন্তু ভালো ছবিও আঁকতে পারতেন। সমক দেখলাম তার আঁকা আর ওই ঘরটাকে ভালো করে দেখতে লাগলো। এই ঘরে আছে একটা খাট, একটা আলমারি, আর তার পাশে একটা ড্রেসিং টেবিল, আর একটা মস্ত বড় জানলা। জানলার ওপারেই পুকুর। সমক জানলা দিয়ে বাইরে পুকুরের দিকে তাকিয়ে আছে দেখে সুমিতবাবু বললেন, এই জানলার সামনে দাঁড়িয়েই বৌঠান যে কত গান গাইতো সেটা আমাদের বলে বোঝাতে পারবো না সমকবাবু। আমার বৌঠানের এটা ছিল একটা পছন্দের জায়গা। এবার সমক এগিয়ে গেল জানলার পাশে থাকা স্টাডি টেবিলের ওপর। তাতে বেশ কিছু ওনার লেখা কবিতার বই, কলমদানি ইত্যাদি পড়েছিল। একটা ল্যাপটপ আর একটা খসড়াও ছিল তার সঙ্গে। সমক সেটা দেখে সুমিতবাবুকে বলে উঠল, আচ্ছা সুমিতবাবু, এটা কি ওনার লেখা নাকি? হ্যাঁ সমকবাবু, তাই এটাই ওনার শেষ লিখে যাওয়া কবিতার খসড়া। ঠিক করেছি এটা পাবলিশারদের হাতে ছাপাতে দিয়ে দেব। যতই হোক শেষ স্মৃতি তো। এই বলে চুপ করে গেলেন সুমিতবাবু। সমক বলল, আচ্ছা সুমিতবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আজ রাতের জন্য যদি এই খসড়াটা আমি একটু নিই, তাহলে খুব একটা কি অসুবিধা হয়ে যাবে? কাল সকালেই আপনাকে আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, তবে একটু সাবধানে সমকবাবু। বুঝতেই তো পারছেন, বৌঠানের শেষ স্মৃতি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি পড়ি আপনাকে ফেরত দিয়ে দেবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজেদের ঘরে আছি। সমক চেয়ারে হেলান দিয়ে সিগারেটে ধরিয়েছে। আমি আর মধু নিজেদের বিছানায় শুয়ে আছি। হঠাৎ মধু বলে উঠল, আচ্ছা সমক, এই তুই কি সত্যি খসড়াটা ফেরত দিবি? সমক মধুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কেন? মানে ধর, যদি সুমিতবাবুরা এই টাকা না দেন তাহলে? উনি অর্ধেক অ্যাডভান্স আমাকে করে দিয়েছেন, তাই চিন্তা নেই। না তাও। শুয়ে পর। এই বলে সিগারেটে আবারও টান দিল সমক। হঠাৎ আমার দিকে ফিরে বলে উঠল, আচ্ছা পৃথ্বী, তুই তো রত্নদেবীর বই পড়েছিস, কেমন লেখা রে? আমি অবাক হয়ে বলি, কেমন মানে? ভালোই তো, তোকেও তো পড়ে শুনিয়েছি। হ্যাঁ শুনিয়েছিস, কিন্তু তুই তো জানিস কবিতা আমার আবার মনে ধরে না, তাই বল না। হ্যাঁ ভালোই লিখতেন। না, এভাবে নয় পৃথ্বী, মানে কি রকম লিখতেন, ওনার বিষয়বস্তুটা কি? দেখ, সাধারণত সব বিষয় উনি লিখতেন, তবে প্রেমের ব্যাপারটায় উনি সেরা ছিলেন, এটা আমি বলতেই পারি। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। দেখলাম সমক হাতের দুটো আঙুল দিয়ে ঠোঁটটা চেপে ধরেছে। লক্ষ্য করলাম সমকের কপালে ভ্রুকুটি। তারপর চেয়ার ছেড়ে খসড়াটা হাতে নিয়ে বলল, বেশ তোরা শুয়ে পড়, আমি এটা যেটা আজকে শেষ করব, তারপর ঘুমোতে যাব। এই বলে ঘরের আলো বন্ধ করে স্টাডি টেবিলে আলো জেলে খসড়াটা পড়তে আরম্ভ করলো সমক। অগত্যা আমি আর মধু যে যার বিছানায় শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো মধুর ডাকে, এই পৃথ্বী, এই পৃথ্বী, দেখ সমক কি করছে। আমি ধর্মড়িয়ে বিছানা ছেড়ে উঠলাম। তারপর মধু আমায় সিধে নিয়ে গেল পুকুর ধারে। গিয়ে দেখি সুমিতবাবু আর দুজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। আমি যেতেই বললেন, সমকবাবু কি পাগলামি করছেন বলুন তো, উঠে আসুন উঠে আসুন। আমি দেখছি সমক একবার জলে ডুব মারছে আর একবার নিঃশ্বাস নিতে উঠছে। আমার মাথা আর কাজ করছে না। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, কিন্তু সমক
এ কিভাবে ডুব দিচ্ছে আর উঠছে, আর কেনই বা এসব করছে? আমরা আমরা মানে আমি, মধু, সুমিত বাবু আর তাদের বাড়ির 2 চাকর হাঁ করে তাকিয়ে আছে সমকের দিকে। তবে একটা জিনিস আমি খুব ভালো বুঝতে পারছি যে সমক অকারণে কোনো কাজ করে না, তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই ভালো। আরো মিনিট 5 পরেই সমককে দেখলাম পুকুরের জল থেকে বেরিয়ে আসতে। তাকে দেখেই মধু বলে উঠল, কিরে সমক, কি পাগলামো করছিলি তুই? পাগলামির এখনো কি দেখেছিস মধু? নিজের গা মুছতে মুছতে বলে উঠল সমক। এবার সুমিত বাবু একটু গম্ভীর গলায় বললেন, আপনি এটা কি করছিলেন মিস্টার সেন? এভাবে অচেনা জায়গায় এভাবে পুকুরে নামা আপনার উচিত হয়নি। প্রথমে আমাকে ক্ষমা করবেন মিস্টার হালদার, তবে এখানে নাবার কারণ এখন আমাকে জিজ্ঞাসা করবেন না দয়া করে। সময় এলে ঠিক করি আপনাকে জানিয়ে দেবো। বেশ বেশ, ঠিক আছে, আপনি বরঞ্চ জামা কাপড় পাল্টে আসুন, তারপর ব্রেকফাস্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই বলে ভদ্রলোক ঘরের ভেতরের দিকে চলে গেলেন। আমি আর মধু ওর দিকে তাকিয়ে আছি দেখে সমক বলল, অত দেখবেন না দয়া করে, নজর লেগে যাবে। এই বলে হাসতে থাকলো সমক। আমি বলি, এটা কি ছেলে? আমার কথা থামিয়ে সমক বলে উঠল, না, এখন নয় পৃথ্বী। আর হ্যাঁ, আমি একটু বেরোবো, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। কেউ যদি জিজ্ঞাসা করে বলবি দরকারে বেরিয়েছি। এরপর আর কোনো কথা হয়নি। সমকের রেডি হয়ে যাবার পর আমরা চলে আসি ব্রেকফাস্ট খেতে। সেখানে খেতে খেতে সমক বলে ওঠে, আচ্ছা সুমিত বাবু, আপনার দাদাকে তো দেখছি না। হ্যাঁ, আসলে দাদা এখানে খেতে আসেন না, নিজের ঘরে বসেই খান। আর বুঝতেই তো পারছেন দাদার শারীরিক অবস্থাটাও। হ্যাঁ, তা তো ঠিক। আচ্ছা, আপনার বৌদির লেখা আপনি পড়তেন? কি বলছেন সমকবাবু? বৌঠানের লেখা হয়ে গেলেই সে আগে আমাকে পড়ে শোনাতো, কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছেন? না, এমনি। আপনার দাদা পড়তেন নাকি? দেখুন, দাদা চিরকালই কর্মব্যস্ত মানুষ, কাজ ছাড়া অন্য কিছু দিকেই ওর কোনোদিনই খেয়াল থাকে না। তবে একান্তে পড়তেন কিনা সেটা তো বলতে পারবো না সমকবাবু। এবার সমক আমাদের অবাক করে বলে উঠল, আচ্ছা সুমিত বাবু, রত্না দেবী কি ইনসুলিন নিতেন? আপনি জানলেন কি করে মিস্টার সেন? না, সেরকম কিছু নয়। আসলে রত্না দেবী স্টাডি টেবিলের পাশে থাকা ওয়েস্ট ডাস্টবিনে ইনসুলিনের প্যাকেট দেখতে পাই, তাই। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন সমকবাবু, বৌঠানে ব্লাড সুগার ছিল। বেশ। এরপর আর কোনো কথা হয়নি। সমক খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ে। অগত্যা আমি আর মধু বাড়িটা ঘুরে দেখতে থাকি। বাড়ির সামনে বাগানে আমি আর মধু একটু হাঁটাহাঁটি করতে থাকি। হঠাৎ মধু আমায় বলে, মানে আচ্ছা পৃথ্বী, তোর আজকের ঘটনাগুলো কিরকম অদ্ভুত লাগছে না? আমি বললাম, কিরকম বলতো? না, ওই একটা। এবার আমি মধুর মুখে হাতটা চাপা দিলাম। দূরে পুকুর পাড়ে দেখতে পাই সুজিত বাবু তার মালির সঙ্গে কথা বলছেন, আর পুকুরের দিকে হাত দেখিয়ে কি যেন বলছেন। মধু আমার কানে কানে বলে উঠল, কি ব্যাপার বলতো ভাইয়া? মানে কেমন এই রাহুর দশা ঠেকছে? কিচ্ছু বুঝতে পারছি না রে মধু, এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, তাই সমকের জন্য অপেক্ষা কর। সমক যখন বিকালে ফিরল তখন ঘড়িতে 8টা বেজে গেছে। এরই মধ্যে সুমিত বাবু দুবার এসে খোঁজ নিয়ে গেছেন। সমক আসতে মধু প্রশ্ন করল, এই কি রে বেটা, আমাদের একা রেখে তুই এই পগার পার? এখনই কি পগার পার দেখলি মধু? খেলা এখনো অনেক বাকি। এবার আমার দিকে তাকিয়ে সমক বলল, পৃথ্বী, তুই সুমিত বাবুকে বল বাড়ির সব লোকেদের নিয়ে নিচে ড্রয়িং রুমে অপেক্ষা করতে। আর সবাই মানে কিন্তু সবাই। মানে কিন্তু এই ডিনারটা করে নিলে হতো না ভাই?
করুণ শুনে বলে উঠল বিখ্যাত জ্যোতিষী মধুরঞ্জন সোম। না রে মধু, আগে যে কাজটার জন্য এখানে এলাম সেটা আগে শেষ করি। আর হ্যাঁ, জামা কাপড়গুলো এখনই গোছগাছ করে নে। আমি বললাম, এনি প্রবলেম সমক? বিস্তর সমস্যা ভায়া পৃথ্বী, যতদূর মনে হয়। এই বলে চুপ করে গেল সে। আমি দেখলাম সমক এখন কোনো উত্তর দেবে না। সমক এবার সিগারেট ধরিয়ে বারান্দার পাঁচিলে ভর দিয়ে দাঁড়ালো। মধু এবার আমায় বলল, এ কি ব্যাপার বলতো পৃথ্বী? আমি বললাম, যাই ব্যাপার হোক, তবে এটা বেশ বুঝতে পারছি ব্যাপারটা বেশ গুরুতর। আমি আর মধু লক্ষ্য করলাম পূর্ণিমার চাঁদের আলোর মতন সমকের মুখটা জলজল করছে। ওর মনে যে কি রকম যুদ্ধ চলছে সেটা বলে দিতে হয় না। এখন খালি সময়ের অপেক্ষা, ব্যাস। তারপরে এক চরম সত্যের সম্মুখীন হব আমরা। আমরা এখন হালদার বাড়ি ড্রয়িং রুমে একটা সোফায় আমরা তিনজন ভাগাভাগি করে বসে আছি, আর বাকিরা আমাদের ঘিরে গোল হয়ে চেয়ারে বসে আছেন। অন্যরা বলতে সুমিতবাবু, ওনার দাদা সুজিতবাবু, আর বাড়ির সব কাজের লোকেরা। প্রথম মিনিট দুয়ে কারোর মুখে কোনো কথা নেই। অবশেষে সুমিতবাবু বললেন, কি ব্যাপার মিস্টার সেন, আপনি এখানে আসতে বললেন কেন? আর ডিনারটাও তো। সুমিতবাবুর কথা থামিয়ে সময় বলল, খাবার থেকেও এখন যে কথাগুলো আপনাদের বলবো সেটা বেশি জরুরি সুমিতবাবু, আর একটু তার জন্য কোঅপারেট করুন। সুজিতবাবু বললেন, রাতে আপনার নাটক দেখার মতন সময় আমাদের নেই, যত সব। নাটকটা আমরা দেখাচ্ছি না সুজিতবাবু, দেখাচ্ছেন আপনি। আমরা তো হাঁ। এ কি বলছে সমক, পাগল হয়ে গেল নাকি? মধুকে দেখলাম আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরল। এবার সুমিতবাবু বলে উঠলেন, কে সব যা তা বলছেন সমকবাবু? আপনাকে রহস্যের সন্ধান করতে বলেছি বলে আপনি আমার দেবতুল্য দাদাকে অপমান করতে পারেন না। মনে রাখবেন, এই হালদার বাড়ি কর্তা উনি। সমক এবার বলে, আমাকে ক্ষমা করবেন সুমিতবাবু, কিন্তু সত্যিটা জানলে আপনিও হয়তো। কেসের সত্যি? এবার সমক সুজিতবাবুর দিকে এগিয়ে গিয়ে বলল, কি সুজিতবাবু, সত্যিটা আপনি বলবেন না আমি? কি যা তা বলছেন সমকবাবু, আপনি কিন্তু আপনার এখতিয়ার ভুলে যাচ্ছেন। এবার সমক গম্ভীর গলায় বলে উঠল, আমি যা তা বলছি না সুমিতবাবু, আপনার দাদাই রত্নাদেবীকে খুন করেছেন। আমরা তো একেবারে হতবাক। সুমিতবাবুর মুখও দেখলাম হাঁ হয়ে গেছে। এবার আমি বললাম, মানে সমক? হ্যাঁ পৃথ্বী, সুজিতবাবুই ওনার স্ত্রীকে হত্যা করেছেন, তবে কারণটা আরো লজ্জাজনক। সুজিতবাবু বলে উঠলেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে নাকি? প্রমাণটা না বললেও ভালো হতো মনে হয় আপনার। না সমকবাবু, আপনি বলুন, বললেন সুমিতবাবু। এবার সমক ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলল, আমি আপনার বৌদির লেখা শেষ কবিতাটার খসড়াটা হাতে পাই। আপনার হয়তো মনে আছে সুমিতবাবু, আমি আপনার কাছ থেকে পড়ার জন্য নিয়ে আসি। ও হ্যাঁ, কিন্তু ওটা ফেরত। সমক সুমিতবাবুর কথা থামিয়ে বলল, ওটা এখন আর ফেরত পাবেন না সুমিতবাবু, কারণ ওটাই এখন মূল এভিডেন্স। রত্না দেবী ওতেই ওনার শেষের সব কথা কবিতার আকারে লিখে যান। আমি কবিতাগুলো পড়তে থাকি আর অবাক হতে থাকি। কেন মিস্টার সেন, অবাক হবার কি আছে? সমক এবার মুচকি এসে বলে, আসলে আপনার দাদার মানসিক নির্যাতনে জেরবার হয়ে পড়েন আপনার বৌঠান। মানে? আসলে আপনার দাদার সন্দেহ করতে থাকেন যে আপনার সাথে রত্নাদেবীর একটা প্রেমজ সম্পর্ক গড়ে উঠেছে, আর তাতেই বারবার অশান্তি করতে থাকেন সুজিতবাবু। রত্নাদেবী তার লেখাতে এটাও লিখেছেন যে তিনি বেঁচে থাকতে চাইছেন না। যাকে সন্তানের নজরে দেখেন তার সাথে এই বদনাম তিনি মেনে নিতে পারছেন না। কি সুজিতবাবু, আমি ঠিক বলছি তো? সুজিতবাবু এবার চেঁচিয়ে বললেন,
আপনি ঠিকই বলেছেন, চরিত্রহীন মহিলা। বিয়ের আগেও বহু সম্পর্ক ছিল ওর। এখন আমার ভাইয়ের। এই বলে চুপ করে গেলেন সুজিতবাবু। সুমিতবাবুর এবার চোখ মুছতে মুছতে বললেন, কিন্তু বৌঠান তো সাপের কামড়ে মারা যান মিস্টার সেন। একেবারেই নয় মিস্টার হালদার, আপনার সন্দেহটা একেবারে উড়িয়ে দেবার মতন নয়। তাহলে? সমক এবার বলল, রত্না দেবীর হাই সুগার থাকার কারণেই ইনসুলিন নিতেন। আর এটা কি অস্ত্র বাড়ান সুজিতবাবু? ইনসুলিনের শিশির ভেতরে সাপের বিষ ঢুকে ইঞ্জেকশন দেন, পরে সাপে কামড়ানোর দাগের জন্য এই জিনিসটা দিয়ে পায়ে ফুটো করেন, ব্যাস খেলা শেষ। এই বলে সমক তার পকেট থেকে একটা জ্যামিতি বক্সে থাকা কম্পাসের মতন দেখতে দুদিক সুচালো জিনিস পাস করলো। এবার মধু প্রশ্ন করলো, ভাই সমক, এটা পেলি কোথা থেকে? সমক মুচকি হেসে বলে, সেদিন আমি পুকুরে অনেকবার ডুব দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। ওটা বার করার জন্যই আমি ওখানে ডুব দিই। অনেক খোঁজার পর ওটাকে খুঁজে পাই। আমার ধারণা ছিল ওটা দিয়ে আঘাত করে ওটা জানলা দিয়ে পুকুরে ফেলে দেন সুজিতবাবু, এবং ওনার এইসব কাজের সঙ্গে আপনাদের বাড়ির মালিও কিন্তু জড়িত হয়ে থাকতে পারে। এবার সবটা আপনার ওপর সুমিতবাবু। এতক্ষণ সুমিতবাবু মাথায় হাত দিয়ে বসেছিলেন। এবার বললেন, আমি কিছু ভাবতে পারছি না সমকবাবু, তবে এটা বলতে পারি, ঈশ্বর দাদাকে যথেষ্ট শাস্তি দিয়েছেন। বৌঠানের মৃত্যুর পরদিনই দাদা দৃষ্টিশক্তি হারান, এবার আমাকেও হারাবেন। সুজিতবাবু আবেগ ভরে বলে উঠলেন, মানে কি কি করবি ভাই? না দাদা, এই মুখ দিয়ে আমাকে ভাই বলে ডেকো না। তুমি আমার বৌঠানকে মারোনি, মেরেছ আমার মাকে, আর তার জন্যই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি থাকো তোমার এই বাড়ি নিয়ে, আমি তোমাকে পুলিশও দেব না। তিলে তিলে নিজের পাপের দংশনে শেষ হবে তুমি। সমক এবার বলল, দেখুন, এই বিষয়ে হয়তো আমাদের কিছু বলা উচিত নয়, কিন্তু না বলে থাকতে পারছি না মিস্টার হালদার। আপনার দাদা যথেষ্ট শাস্তি পেয়েছেন, অন্তরের দংশনে উনি মর্মাহত, তাই আপনি ওনার সঙ্গেই থাকুন। বেশ, আপনি যখন বলছেন তখন থাকব, তবে দাদার সঙ্গে আর আমার কোনো কথা থাকবে না। লক্ষ্য করলাম সুজিতবাবু মাথা হেঁট করে বসলেন। এই ভায়া, ওখানেই তো রাত্রির ডিনারটা সেরে ফেললে ভালো হতো না? প্রশ্ন করল মধুরঞ্জন সোম। ঘড়িতে এখন রাত 12টা। আমরা এখন একটা ধাবায় বসে ডিনার করছি। কেসের সমাধানের পর সমকের কথা মতো আমরা হালদার বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। সেই দুপুরের পর থেকে পেটে কিছুই পড়েনি। এখানে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করে ফেলছি। সমক মধুর প্রশ্ন উত্তরে বলে, তোর কি মানবতা বলে জিনিসটা একদম মন থেকে মুছে গেছে নাকি রে মধু? তুই আমাকে বলছিস ওখানে খেয়ে আসার জন্য? যার নিজের স্ত্রীর প্রতি বিশ্বাস নেই, যে অবিশ্বাসের কবলে পড়ে নিজের ছোট ভাইয়ের সঙ্গে নিজের স্ত্রীর। এই বলে চুপ করে যায় সমক। এবার আমি বলি, কিন্তু সমক, এই সন্দেহের বশেই তো আজকাল কত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, এতে নতুন কি আছে? আছে আছে পৃথ্বী, বিশ্বাস বিরুদ্ধ ভাব থেকে কিন্তু সন্দেহ আসে। এই সন্দেহ দ্বারাই অভিভূত হলেই অবসাদ আসে, আর এই অবসাদের বশবর্তী হই সুজিতবাবু কি যে ভয়ানক কাণ্ডটা ঘটালো সেটা তো আর বলে দিতে হয় না ভাই। কিন্তু এর থেকে বাঁচার তো কোনো রাস্তা নেই সমক। আছে ভাইয়া। আমি অবাকে বললাম, আছে? কিন্তু কি সেটা? প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ করতে হবে ভাই, যাতে মনে বিশ্বাস আসে। তেমন তোর কাজ করতে হবে, ভালো চিন্তা করতে হবে, বুঝলে বাচ্চা ধন? মানে তোর বাতেলা রাখতো,
সুযোগ পেলেই আমাদের জ্ঞান দেওয়ার অভ্যেসটা তোর আর এই যাবে না দেখছি। এই সব তোর ওই গ্রহের ফল। সমকের দিকে হাত তুলে বলে উঠল মধু। আমি বললাম, আহ থাম না মধু, সমক তো ভালো কথাই বলেছে। আর দেখ না আজকের ঘটনা, মানে সুজিত বাবুর বিশ্বাসের অভাবে কি অঘটনটা ঘটে গেল। মধু এবার শান্ত গলায় বলল, হ্যাঁ ভাইয়া, তবে এ তো এত শত কথা আমি না মানলেও একটা কথা আমি মানি ভাই। সমক বলল, কি? মধু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাত দুটো ছড়িয়ে বলে উঠল, এই সারি জাহাজে আচ্ছা সমস্যা না মারা। সমক হাসতে হাসতে বলে উঠল, শয়তান একটা।